আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমার সমাজ বিজ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস তোমাদের জন্য। তোমরা জানো, দীর্ঘদিন কোভিড-19 পরিস্থিতির কারণে আমরা তোমাদেরকে ক্লাসে সরাসরি তোমাদের সাথে উপস্থিত থাকতে পারছি না। তারপরেও পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ বগুড়ার পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক আমরা তোমাদেরকে বিভিন্ন সময় অনলাইন ক্লাসে পাঠদান অব্যাহত রেখেছি এবং তোমরাও আশা করছি সুন্দরভাবে সেই পাঠগুলো আয়ত্ত করতে পারছ। বিশেষ গুরুত্বের কথা বলেছি আমি এই কারণে যে তোমাদের ফার্স্ট ইয়ার শেষের দিকে শীঘ্রই আমরা পরীক্ষা নিতে যাচ্ছি। তোমাদের যে কোনো বিকল্প ব্যবস্থায় আমরা পরীক্ষা নেব ইনশাল্লাহ এ মাসেই, অর্থাৎ আগস্ট মাসের শেষ দশকেই তোমাদের এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এক্সাক্ট তারিখটি তোমরা যথাশীঘ্র সম্ভব আমরা দিয়ে দিব আমাদের ওয়েবসাইটে নোটিশের মাধ্যমে। তাছাড়া ক্লাস টিচারদের আলোচনায় ক্লাস টিচারদের সাথে তোমরা মোবাইলে যোগাযোগের মাধ্যমে তোমাদের পরীক্ষার তারিখগুলো জানতে পারবে। তো বন্ধুরা, আসো আমরা এখন তোমাদের যে ইয়ার চেঞ্জ এক্সাম, আজকের বিষয়বস্তু আমি কিন্তু কোনো বিষয়কে নির্ধারণ না করে এটি লিখেছি হলো ইয়ার চেঞ্জ এক্সাম, অর্থাৎ হলো বৎসরের যে ফাইনাল পরীক্ষা একাদশ শ্রেণীর, যেখান থেকে তোমরা দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হবে। আমরা কোভিড-19 পরিস্থিতির কারণে বিকল্প ব্যবস্থায় একেবারে পূর্ণাঙ্গভাবে অত পরীক্ষা তোমাদের উপস্থিত করে নিতে পারবো না। তবে আমরা আমাদের নিজস্ব প্রক্রিয়ায় আমরা একটা পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করছি এবং শীঘ্রই তোমরা এই নোটিশটি পাবে। এখন এই পরীক্ষার বিষয়বস্তু সম্পর্কে এবং তোমাদের যাতে পরীক্ষা দেওয়া সহজ হয় সে বিষয়ে আমি আজকে আলোচনা করব। বন্ধুরা, আসো আমাদের যে ফার্স্ট ইয়ার ফাইনাল অর্থাৎ ইয়ার চেঞ্জ এক্সামিনেশনের যে বিষয়বস্তুগুলো আছে, দুইটা পার্ট তোমরা জানো, প্রথম পত্র, দ্বিতীয় পত্র। প্রথম পত্রের যে পার্টগুলো আছে তোমাদের তিনটি বিষয় নির্ধারিত আছে। কয়টি বিষয়? তিনটি বিষয়। তিনটি বিষয় পাঠের, তার মধ্যে প্রথমটি হলো সোশিয়ালাইজেশন বা সামাজিকীকরণ। এই বিষয়ে আমি কিন্তু তোমাদের অনলাইন ক্লাস নিয়েছি এবং সেখানে আলোচনা করেছি সামাজিকীকরণ কি, সামাজিকীকরণ প্রক্রিয়াটা কিভাবে সম্পাদিত হয়, এই সামাজিকীকরণ প্রক্রিয়ার সম্পাদনে যে আমাদের দোলনা থেকে কবর পর্যন্ত এই প্রক্রিয়াটা অব্যাহত থাকে, তাতে সমাজের কোন কোন উপাদানের কি কি ভূমিকা, এই বিষয়ে আমরা তোমাদেরকে বিস্তারিত আলোচনা করেছি ক্লাসে। এইটি তোমাদের এই পরীক্ষার একটা বিষয় হিসাবে তোমাদেরকে আমি সাজেশন আকারে দিচ্ছি। পরবর্তীতে সোশ্যাল স্ট্রাটিফিকেশনেও দ্বিতীয় আরেকটি ক্লাস আমি তোমাদের গ্রহণ করেছি, সেটি ছিল সোশ্যাল স্ট্রাটিফিকেশন, অর্থাৎ হলো সামাজিক স্তরায়ন। এটাও আমি বিস্তারিত আলোচনা করেছি তোমাদের একটি ক্লাসে, যে সামাজিক স্তরায়ন সকল মানুষ সমান মর্যাদার পদমর্যাদার নয়, কারো মর্যাদা স্ব স্ব অবস্থানে তার তার নিজের নিজের মর্যাদা আছে, নিচু থেকে উপর পর্যন্ত ক্রমান্বয়ে সাজানো আছে। এই হলো স্তরবিন্যাস সমাজের। এই পাঠে আমি তোমাদেরকে বলেছিলাম, কয়েকটি ইন্ডিকেশন দিয়েছিলাম। একটি হলো বয়স বৈষম্যবাদের কারণে একটা স্তরায়ন হয়, অর্থাৎ ছোট বড়
এই যে ব্যবধান ছোট আর বড়র মধ্যে এইটি একটা ব্যবধান আছে। আবার আমি বলেছিলাম শিক্ষা, কম শিক্ষা, অশিক্ষা, এগুলোর মধ্যে একটা ব্যবধান আছে। সামাজিক আর্থিক কারণে একটা ব্যবধান আছে। এইটি আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম বাংলাদেশের প্রেক্ষাপটে। তিনটি স্তরায়ন প্রধানত, তার একটি হলো, প্রথম স্তরায়নটা হলো উচ্চবিত্ত, দ্বিতীয়টা হলো মধ্যবিত্ত, এবং মনে রাখবে দ্বিতীয় মানে হলো এটি ব্যাপক, এটা হলো অনেক বেশি সংখ্যক লোক এর আওতায়, এবং তৃতীয়টা হলো নিম্নবিত্ত। এই যে আমি বললাম মধ্যবিত্তটা হলো ব্যাপক সংখ্যক লোকের এখানে উপস্থিতি, এ কারণে এই মধ্যবিত্তটাকে আবারও তিনটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। সেই শ্রেণীগুলো হলো উচ্চ মধ্যবিত্ত, মধ্য মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত। অর্থাৎ উচ্চ মধ্যবিত্ত, মধ্য মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত। তাহলে মধ্যবিত্তের শ্রেণী বিভাগ তিনটি, আর এর আগে আছে উচ্চবিত্ত একটা, এই হলো চারটি, এবং সর্বশেষে আছে হলো নিম্নবিত্ত। অর্থাৎ আয়ের ব্যবধান, অর্থনৈতিক বৈষম্যের ভিত্তিতে আমাদের দেশের সমাজ ব্যবস্থা বা সকল দেশেরই রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে এক ধরনের স্তরায়ন দেখতে পাওয়া যায়, যেটাকে মোটামুটিভাবে অর্থনৈতিকভাবে পাঁচটি স্তরে বিভক্ত করা হয়েছে। প্রথমটি হলো উচ্চবিত্ত, দ্বিতীয়টি হলো উচ্চ মধ্যবিত্ত, তৃতীয়টি হলো মধ্য মধ্যবিত্ত, চতুর্থটি হলো নিম্ন মধ্যবিত্ত, এবং সর্বশেষ স্তরটার নাম হলো নিম্নবিত্ত। আমরা এভাবে স্তরায়ন তোমাদেরকে পড়িয়েছিলাম। আমি তোমাদের বোঝার সুবিধার্থে প্রথম সোশিয়ালাইজেশন শেষ করলাম, দ্বিতীয় সোশ্যাল স্ট্রাটিফিকেশন, এইটিও শেষ করলাম। এখন থাকলো আমাদের সোশ্যাল সিস্টেম। সোশ্যাল সিস্টেমটা অনেক ব্যাপক পাঠ তোমাদের প্রথম পত্রের। সেই পাঠের মধ্যে আমি তোমাদেরকে তিনটি ক্লাস নিয়েছিলাম, তিনটি ক্লাস। তার প্রথমটি ছিল সামাজিক যে ব্যবস্থা, অর্থাৎ সোশ্যাল সিস্টেম, সামাজিক ব্যবস্থার মধ্যে প্রথমটা ছিল বেসিক স্ট্রাকচার অফ দ্য সোসাইটি, দ্যাট ইজ কল্ড দ্য ইকোনমিক সিস্টেম, যেটাকে বলা হয় অর্থনৈতিক ব্যবস্থা। এর পরবর্তীতে আমি তোমাদেরকে রাজনৈতিক ব্যবস্থায় রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত বিভিন্ন মতবাদ এবং রাষ্ট্রের সংজ্ঞা, রাষ্ট্র আধুনিকায়ন, রাষ্ট্রের কল্যাণের স্বপ্ন ইত্যাদি সম্পর্কে আলোচনা করেছিলাম। এবং তৃতীয় ক্লাসে আমি তোমাদেরকে ধর্ম সম্পর্কে আলোচনা করেছিলাম। নিশ্চয়ই বন্ধুরা মনে আছে, অথবা অনলাইন ক্লাসে তোমরা ইউটিউবে গিয়ে পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ এই ঠিকানায় খোঁজ করলে তোমরা ক্লাসটি আবারও পাবে। পরীক্ষার আগে ক্লাসগুলো দেখে নিলে তোমাদের অনেক বেশি উপকার হবে বলে আমার বিশ্বাস। এই সোশ্যাল সিস্টেমের তিনটি ক্লাস নিয়েছিলাম। এই ছিল প্রথম পত্র, ফার্স্ট পার্ট আমি সমাপ্ত করলাম। ফার্স্ট পার্ট সমাপ্ত হলো। এইটি আমি ইন্ডিকেশন দিলাম যে তোমাদের পরীক্ষার জন্য কি কি বিষয় প্রথম পত্র থেকে পড়বে। এই তিনটা বিষয় আমি সোশিয়ালাইজেশন, সোশ্যাল স্ট্রাটিফিকেশন অ্যান্ড সোশ্যাল সিস্টেম, এই 3 আইটেমস তোমাদের জন্য পড়তে হবে পরীক্ষায়। এবং এবার আসো দ্বিতীয় পত্র, বাংলাদেশের সমাজবিজ্ঞান যেটি, সেই দ্বিতীয় পত্রে সেকেন্ড পার্ট। এই সেকেন্ড পার্ট আলোচনায় আমি তোমাদেরকে এখন চেষ্টা করব অন্তত এই তিনটা বিষয়ের মধ্যে অন্তত একটা বিষয় তোমাদের সাথে আমি শেয়ার করতে, এবং যে বিষয়টি তোমাদের এই পরীক্ষার জন্য উপযুক্ত হবে, আমরা যেখান থেকে প্রশ্ন করার চেষ্টা করব আমি সেই বিষয়ের দিকেই যাব। এ কারণে ক্রোনোলজিক্যালি তিনটি আলোচনা খুব সম্ভবত এই মুহূর্তে সম্ভব হবে না। আমি গুরুত্ব ভেদে তোমাদেরকে যে আলোচনাটি এখন করব, সেই আলোচনাটি তিনটি আলোচনা সংক্ষিপ্ত করব, একটি আরেকটু বিস্তারিত করার চেষ্টা করব। তোমরা মনোযোগী হবে এবং আমাকে আরেকটু দ্রুত যেতে হচ্ছে। সুতরাং
তোমাদের মনোযোগটাও কিন্তু নিবিষ্ট করতে হবে আমাদের এই পাঠে। দ্বিতীয় পত্রের যে 3টি বিষয় আমাদের এই পরীক্ষার আওতায় থাকবে, তার প্রথমটি হলো সোশ্যাল ব্যাকগ্রাউন্ড অব দ্য ইমার্জেন্স বিডি, অর্থাৎ বাংলাদেশের অভ্যুদয়ে, বাংলাদেশের উদ্ভব, এটার প্রেক্ষাপটটা কি, এই প্রেক্ষাপটটা আমরা দ্বিতীয় পত্রের আলোচনায় প্রথম করব। সে আলোচনায় বন্ধুরা আমি কি বলেছি, বাংলাদেশের অভ্যুদয়ের সামাজিক প্রেক্ষাপটটা কি। খেয়াল করবে, বাংলাদেশের প্রাগ ঐতিহাসিক কাল থেকে একটি আমি যাকে বলি একটা দুর্ঘটনা, দুর্বিপাক, একটা শোষণ, শাসিত হওয়া, শোষিত হওয়া বাঙালিদের একটা মানে প্রাগ ঐতিহাসিক ব্যাপার। মানে শুরু থেকেই বাঙালিরা বিভিন্নভাবে শাসিত হয়েছে। বৈদেশিক শাসনের প্রভাবে তারা নিজেরা খুব শেষের দিকে এসে, অত্যন্ত অল্প সময়ে, এখন থেকে 50 বছরের মতো সময় আগে প্রথম থেকে আমরা নিজেরা নিজেদের শাসন করতে অধিকার পেয়েছি, অধিকার আদায় করেছি। তাহলে আসো, ব্যাকগ্রাউন্ড অব দ্য ইমার্জেন্স অব বিডি, বাংলাদেশের অভ্যুদয়ের সামাজিক প্রেক্ষাপট। প্রথমেই আমরা জানি একটা ঐতিহাসিক আলোচনা আমাদের সামনে এসে যায় স্বভাবতই। সেই ঐতিহাসিক আলোচনা হলো, এই বাংলাদেশ প্রথম শাসিত হয়েছে দীর্ঘদিন পর্যন্ত, কিন্তু শাসন করেছে এদেশ হলো মোগল আমল। মোগল সম্রাটরা এদেশকে যখন শাসন করেছে, তখন কিন্তু আমাদের দেশীয় শাসন ব্যবস্থার মধ্যে আমরা ছিলাম না। আমরা শাসিত হয়েছি, একই সাথে বঞ্চিত হয়েছি, শোষিত হয়েছি। এক ধরনের গোলামিপনার শিকলে আমরা ছিলাম আবদ্ধ। সেই শুরুতেই ভারতবর্ষ, শুধু বাংলাদেশ নয়, ভারতবর্ষ এই মূল শাসনটা করেছে। প্রথমে হলো ফরাসি আমলে মোগলরা শাসন করেছে, পরবর্তীতে শুরু হয়েছে ব্রিটিশ আমল। সেই ব্রিটিশ আমলটা 1757 সালে পলাশির যুদ্ধে নবাব সিরাজদৌলাকে পরাজিত করার মধ্য দিয়ে এই বাংলাদেশের শাসনটা ব্রিটিশদের হাতে যায়। যদিও পুতুল সরকার গঠন করে এদেশের কিছু পদলেহনকারী শাসকদের দিয়ে পরিচালনা করা হয়েছে, তবে সেটি আমাদের কোনো স্বশাসন ছিল না। তো সেটি ছিল 1757 পরাজয়ের পর ব্রিটিশরা তাদের মেকানিজম অপারেট করে আমাদের দেশে নানাভাবে শোষণ করেছে, শাসন করেছে, নির্যাতন করেছে, আমাদেরকে বাধ্য করেছে নীল চাষ করতে, আমাদেরকে বাধ্য করেছে তাদের বিভিন্ন শাসন মানতে। আমরাও নিজেরা সেভাবে জাতিসত্তায় উদ্বুদ্ধ হয়ে নিজেদের জাতি গঠন করতে তখনও আমরা পারি নাই। তাহলে এইটা হলো দুঃখজনক 2টি অধ্যায়। এই 2টি অধ্যায় এক সময় শেষ হয়। কারণটা হলো, ব্রিটিশদের শাসনের উপরে দেশের আপামর জনসাধারণের অসন্তুষ্টি ছিল। তারা বিভিন্নভাবে তাদের সাধ্যমতো চেষ্টা করেছে যে কিভাবে ব্রিটিশদেরকে এখান থেকে বিতাড়ন করা যায়, কিন্তু সেই বিতাড়নের প্রক্রিয়াটা অনেক দীর্ঘ হয়েছে। কতটা দীর্ঘ? 190 বছর। 190 বছর, 1757 সাল থেকে শুরু করে 1947 সাল পর্যন্ত সময়কাল আমরা ব্রিটিশদের শাসনের আওতায় ছিলাম। এখন এই ব্রিটিশদের শাসনের আওতাকালে আমরা নিজেদের প্রয়োজনে নিজেদের ভাষা, কৃষ্টি, কালচার, ইতিহাস, ঐতিহ্য সব কিছুতে ছিলাম আমরা পিছপা, পেছন দিকে, বঞ্চিত ছিলাম, নিজেদের অধিকার হারা ছিলাম। 1947 সালে ব্রিটিশরা যখন
এ দেশের বা এই এলাকার ভারত উপমহাদেশের শাসন কার্য জাতিসত্তার ভিত্তিতে, অর্থাৎ হলো ধর্মীয় যে একটা বিভাজন, অর্থাৎ হিন্দু এবং মুসলমান, এই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ করে তারা শাসনভার দিয়ে যায়। মুসলমানদের শাসনভার দেয় পাকিস্তান, অর্থাৎ পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান দুইটি ভাগ ছিল, এবং পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এর মধ্যে ব্যবধান ছিল, দূরত্ব ছিল 1200 মাইল। এটি একটা ব্যাপক 1500 কিলোমিটারেরও বেশি দূরত্ব। এই দূরত্বে দুই রাষ্ট্রকে একই জাতিসত্তার ভিত্তিতে, যেহেতু ধর্মীয় জাতিসত্তার ভিত্তিতে দ্বিজাতি তত্ত্ব যাকে বলা হয়, যে মুসলমানদেরকে শাসনভার পশ্চিম পাকিস্তানিদের হাতে দিয়ে যায়, এবং পশ্চিম এবং পূর্ব দুইটি পাকিস্তান হিসেবে আমরা অনেক দূরে ছিলাম, তখনও শোষণ থেকে আমাদের মুক্তি আসে নাই। সেটি ভাষার হোক, ইতিহাস ঐতিহ্যের হোক, অথবা আমাদের কৃষ্টি কালচারের হোক, অথবা চাকরি সুবিধায় হোক, সামাজিক অবস্থায় হোক, রাজনৈতিক অবস্থায় হোক, অর্থনৈতিক অবস্থায় হোক, আমরা ছিলাম বঞ্চিত জাতি। 1947 সালে এই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতকে আলাদা রাষ্ট্র এবং পাকিস্তানকে আলাদা রাষ্ট্র করে দেওয়ার পরে আমরা 1971 সাল পর্যন্ত এই ব্যাপক একটি সময়, এই সময়টাও কিন্তু অন্যের শাসনে শাসিত শোষিত ছিলাম। সেটি ছিল নব্য আরেকটি ব্রিটিশ শাসনের মতো, নবকায়দায় তাদের দ্বারা নিগৃহীত, নিপীড়িত এবং বঞ্চিত ছিল পূর্ব পাকিস্তান, অর্থাৎ আজকে যেটি আমাদের বাংলাদেশ। এই বাংলাদেশের জনগণকে বঞ্চিত করা হয়েছিল। এই এলাকার বিশেষ করে ভাষার ভিত্তিতে এই ব্যবধানটা করা হয়েছিল, কারণ 1948 সালেই এই দুই এলাকার, অর্থাৎ পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের একটি মাত্র রাষ্ট্র, যার রাজধানী হলো পশ্চিম পাকিস্তান, তারা ঘোষণা করলো যে রাষ্ট্রীয় ভাষা হবে এদেশের উর্দু। দুঃখজনক হলেও সত্য যে বাঙালি কিন্তু ছিল সংখ্যায় অনেক বেশি। পাকিস্তানে মাত্র 7.2, অর্থাৎ হলো 7.2 লোকের ভাষা ছিল হলো উর্দু। অথচ এই উর্দুকে আমাদের গরিষ্ঠ সংখ্যাগরিষ্ঠ জনগণের উপর চাপিয়ে দিয়ে তারা উর্দুকে রাষ্ট্রভাষা করতে চায়, কিন্তু জনগণ সেটিকে মেনে নেয়নি। ছাত্র জনতা, আবাল বৃদ্ধ বনিতা সবাই এর বিরুদ্ধে ব্যাপকভাবে আন্দোলন গড়ে তোলে। এটি ছিল প্রথম আমাদের জাতিসত্তা গঠনের যে আভ্যন্তরীণ চিন্তা থেকে নিজেদের সক্রিয়তা, স্বাধীনতার যে চেতনা, সেটি এসেছিল এই ভাষা আন্দোলন থেকে। তাহলে তখন 1952 সাল চূড়ান্ত পর্যায়ে ভাষা আন্দোলন শুরু হয় তখন, এবং 144 ধারা ভেঙে যখন বাঙালি দামাল ছেলেরা রাস্তায় নেমে পড়ে, গুলিবর্ষণকে উপেক্ষা করে নিজের বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে আমাদের ভাষাকে, নিজেদের মায়ের ভাষাকে প্রতিষ্ঠা করে, সেই গৌরবোজ্জ্বল ইতিহাস হলো ভাষা আন্দোলনের ইতিহাস। কথা মনে রাখা অবশ্যই দরকার যে এই যে ভাষা আন্দোলনের যে ইতিহাসের কথা আমি বলছি, এই ভাষা আন্দোলনের ইতিহাসটাই প্রকৃতপক্ষে বাঙালি জাতিসত্তাকে গঠন করতে, বাঙালিদেরকে একটি রাষ্ট্র গঠন করতে, বাংলাদেশ নামক একটি রাষ্ট্র পাওয়ার জন্য এর ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ হলো এর পেছনের শক্তি হিসাবে কাজ করে। তো আমরা 1971 সাল থেকে বা 70-এর নির্বাচন থেকেই পরবর্তী ক্লাসে তোমাদেরকে এই বিষয়ে একটু আলোচনা করব, এবং আমরা এই 2 নাম্বার বিষয়টা, রুরাল অ্যান্ড আরবান সোসাইটি অফ বাংলাদেশ, এই বিষয়টা আমরা এই মুহূর্তে কোনো আলোচনা করব না। আগামী আর 2টা লেকচারে তোমাদেরকে
এই ব্যাকগ্রাউন্ড সম্পর্কে, মুক্তিযুদ্ধ, মুক্তি আন্দোলন, এইটি আর ভাষার বিষয়টা আমি এখানেই শেষ করছি। ভাষা নিয়ে আর কথা বলবো না। এবং পরবর্তী ক্লাসে ম্যারেজ, বিবাহ, ফ্যামিলি অ্যান্ড কিনশিপ, এবং বিবাহ, পরিবার, এবং হলো জ্ঞাতি সম্পর্ক। কিনশিপ হলো রক্তের সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক, আত্মিক সম্পর্ক, কাল্পনিক সম্পর্ক, প্রথাগত সম্পর্ক। এই সম্পর্কগুলো নিয়ে আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে আলোচনা করব। আমি যেটি বলতে চেয়েছি, তোমাদের প্রথম বর্ষের সমাপনী পরীক্ষা অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হবার গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় সোশ্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইমার্জেন্স অফ বাংলাদেশ এবং 3 নাম্বার ম্যারেজ, ফ্যামিলি অ্যান্ড কিনশিপ অফ বাংলাদেশ, এই বিষয়ের উপরে তোমাদের পরীক্ষা হবে। আর আগে বলেছি কি, ফার্স্ট পার্টের পরীক্ষাটা হবে কোথায় থেকে? একটা হলো সোশিয়ালাইজেশন, 2 নাম্বার হলো সোশ্যাল স্ট্রাটিফিকেশন, এবং 3 নাম্বার হলো সোশ্যাল সিস্টেম। এই বিষয়গুলোর উপরে আমি আগামীতে এই 2টি বিষয়ে, বিশেষ করে আমরা ভাষা আন্দোলনের পরবর্তীতে 71 সাল পর্যন্ত, মুক্তি সংগ্রামের আগ পর্যন্ত, এই সময়টায় আমাদের জাতিসত্তা গঠনে তোমার 62 শিক্ষা আন্দোলন, পরবর্তীতে 66 6 দফা কর্মসূচি, যেটাকে বাঙালি জাতির মুক্তির সনদ বলা হচ্ছে, পরবর্তীতে 7ই মার্চের ভাষণ, বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা, এবং পরবর্তীতে দীর্ঘ 9 মাস স্বাধীনতা সংগ্রাম, এবং চূড়ান্তভাবে সুসজ্জিত বাহিনীকে পরাজিত করে বাঙালি গেরিলা বাহিনীদের যে বিজয়ের সেই আমাদের চূড়ান্ত মুহূর্তে পর্যন্ত আমরা আলোচনা করব আগামী ক্লাসে। এবং পরবর্তী আরেকটি ক্লাসে আমাদের বাংলাদেশের বিবাহ প্রকৃতি কি, ফ্যামিলি কেমন, এবং কিনশিপ বা রক্তের সম্পর্ক, গোষ্ঠীর সম্পর্ক, জ্ঞাতির সম্পর্ক কি, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। বন্ধুরা, তোমরা সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, কেউ বাইরে যাবে না, ঘোরাঘুরি করবে না। আমরা আশা করছি শীঘ্রই কোভিড-19 পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে ইনশাল্লাহ। আমরা তার নিদর্শন পাচ্ছি। এখন সংক্রমণের সংখ্যা অনেকটা কমে যাচ্ছে, ধীরে ধীরে আরও কমবে। আমরা আমাদের প্রভুর কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করি যে আমাদের এই মহামারী থেকে রাব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমি তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আবার উপস্থিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। বাইরে কখনো মাস্ক ছাড়া যাবে না। বাইরে যাওয়ার প্রয়োজন হলে অবশ্যই মাস্কটা পরে নেবে। ধন্যবাদ তোমাদের সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।